আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। মমডিনাজ মমের শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জ্বালানি সংকটে উন্নয়ন সহযোগীদের কাছে $2 বিলিয়ন অর্থ সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী। টাইম ম্যাগাজিনে 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান। জ্বালানি সংকটে স্থবির দেশের পরিবহন খাত। চট্টগ্রাম সহ সারা দেশে ট্রাক ও কাভার্ড ভ্যানের ভাড়া বেড়েছে দ্বিগুণ। বাড়ছে নিত্যপণ্যের দাম, ভোগান্তিতে মানুষ। পাক সেনা প্রধানের তেহরান সফরে ইরানের সঙ্গে চুক্তিতে আশাবাদী হোয়াইট হাউস। যুদ্ধবন্ধের আশায় এশিয়ার পাশাপাশি পশ্চিমা পুঁজিবাজারেও বড় উত্থান। এবং রুদ্ধশ্বাস ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ। অন্য কোয়ার্টারে স্পোর্টিং এর সঙ্গে ড্র করেও শেষ চারে আর্সেনাল। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জ্বালানি সংকট মোকাবেলা করে বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে উন্নয়ন সহযোগীদের কাছে $2 বিলিয়ন অর্থ সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এশিয়া জিরো এমিশন কমিউনিটি এজেক প্লাস সম্মেলনে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান। জাতীয় সংসদ সচিবালয় থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা অগ্রগতির ক্ষেত্রে পারস্পরিক সহায়তার উপর গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইসি সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা সম্মেলনে বক্তব্য রাখেন। অংশ নেন ভারত, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশ ও সংস্থার প্রতিনিধিরা। The energy crisis has already disrupted Bangladesh's economy. In response, we have taken a range of short-term measures to contain the impact. These include demand-side management through rationing of government office and market hours, stabilizing fuel supply through emergency import and diversification of sourcing, and consumption controls including fuel rationing and limit on retail sales to prevent hoarding and panic buying through initiatives such as Fuel App. Bangladesh is seeking to mobilize $2 billion from development partners to meet our immediate energy needs and safeguard our economic stability. We urge the international community to respond swiftly and positively to this call. এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ নিয়ে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, জ্বালানি সংকট মোকাবেলায় জাপান সহ উন্নয়ন সহযোগীদের সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। তিনি মনে করেন এসব প্রস্তাবনা বিবেচনা করেই উন্নয়ন সহযোগীরা এগিয়ে আসবে। জানান, জনগণের ভোটে নির্বাচিত তারেক রহমানের সরকার দেশের স্বার্থ ও মর্যাদা সমুন্নত রেখেই বন্ধু প্রতিম দেশ ও উন্নয়ন সহযোগীদের সাথে কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বাস করেন যে এই আন্তর্জাতিক উদ্যোগ অ্যালাইজদের সাথে যদি মিলে আমরা একটা প্ল্যাটফর্ম থেকে, এশিয়া প্যাসিফিক প্ল্যাটফর্ম থেকে একটা রেজিলিয়েন্স ফ্রেমওয়ার্ক বিল্ড আপ করতে পারি, যেখানে ফাইন্যান্সিয়াল সাপোর্টও থাকবে, পলিটিক্যাল সাপোর্টও থাকবে। সো উই ক্যান in terms of Asia should provide that leadership in overcoming the challenges of this energy crisis. What we are saying is we are also providing a financial framework for people to look at from a best practice point of view and work out what kind of resource mobilization আসলে দরকার। তো আমরা একটা হিসাব ওখানে প্লেস করছি ওইভাবে। বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন প্রকাশিত বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এবছরের বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকা প্রকাশ করেছে মার্কিন এই সাময়িকী। এতে লিডার্স ক্যাটাগরিতে 16তম স্থানে রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিবেদন অনুযায়ী দীর্ঘ নির্বাসন শেষে বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের প্রত্যাবর্তন এবং সাম্প্রতিক রাজনৈতিক উত্থান তাকে এই তালিকায় জায়গা করে দিয়েছে। সাধারণত বিশ্ব রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও সমাজে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলা ব্যক্তিদের স্বীকৃতি হিসেবে তালিকাটি প্রকাশ করা হয়।
জ্বালানি তেলের সংকটে স্থবির হয়ে পড়েছে দেশের পরিবহন খাত। পর্যাপ্ত তেল না পাওয়ায় চট্টগ্রাম বন্দর সহ সারা দেশে ট্রাক ও কাভার্ড ভ্যানের ভাড়া বেড়েছে প্রায় দ্বিগুণ। পণ্য পরিবহনের এই বাড়তি খরচের কারণে বাজারে নিত্য পণ্যের দাম বেড়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ী সমাজ। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন ইরফানুল হক। পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন, আর মহাসড়কে থমকে যাচ্ছে গাড়ির চাকা। জ্বালানি সংকটে দেশের পরিবহন খাতে এখন এমনই অস্থিরতা। আগে যে ট্রাক চট্টগ্রাম থেকে ঢাকা যেতে 25,000 টাকা নিত, এখন সেখানে গুনতে হচ্ছে 38,000 টাকা। অন্যদিকে ট্রেলারের ভাড়া বেড়ে দাঁড়িয়েছে 70,000-এ। পাম্পে গেলে আমাদের 300 টাকা 400 টাকা 500 টাকা বাড়তি দিয়ে আমাদের তেল নিতে হইতেছে। আসতে সময় কোনো যাত্রী হয় না আমাদের। 20 লিটার তেল দেয়, 5 লিটার তেল খরচ হয়, আরো টাকা বাড়তি দিতে হয়। এ বিধায় আমরা টাকার ভাড়া বাড়তি দিতে হইতেছে। শুধুই কেবল বাড়তি ভাড়াই সমস্যা নয়, তেলের জন্য পাম্পে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে গিয়ে সময় নষ্ট হচ্ছে দ্বিগুণ। আগে যে কাজ 10 ঘন্টায় হতো, এখন তা করতে সময় লাগছে প্রায় 2 দিন। ফলে ট্রিপের সংখ্যা কমে যাওয়ায় আয় নিয়ে দুশ্চিন্তায় মালিক ও চালকরা। আমাদের যে মার্কেট আগে ছিল 20-25 হাজার টাকা, এখন কোনো কোনো ক্ষেত্রে 30,000 টাকা হচ্ছে। সামান্য 50 থেকে 30 লিটার বা 50 লিটার সর্বোচ্চ 60 লিটার পর্যন্ত তেল দেয়। এই কারণে গাড়ি যাতায়াত বিঘ্ন করতেছে। অন্যদিকে এর সরাসরি প্রভাব পড়ছে কাঁচা বাজারে। উত্তরবঙ্গ থেকে সবজি ও খাদ্যপণ্য আসা ব্যয়বহুল হয়ে পড়ায় দফায় দফায় দাম বাড়ছে জিনিসের। এছাড়া পোশাক শিল্পের কাঁচামাল আনা নেওয়ায় খরচ বেড়ে যাওয়ায় রপ্তানি বাণিজ্য পড়ছে বড় ধরনের হুমকির মুখে। চট্টগ্রাম থেকে যখন আমরা ঢাকা আমরা যে মালামালগুলো পাঠাই, সেক্ষেত্রে আমাদের খরচ হচ্ছে 25 থেকে 30,000 টাকা। এখন দেখা গেছে আমাদের আরও 5 থেকে 6,000 টাকার মধ্যে আমাদের হিসাব আরও গুনতে হচ্ছে। তো যার কারণে আমাদের ব্যবসার উপর একটা মন্দা একটা প্রভাব পড়ছে। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত এই সংকট সমাধান না হলে আমদানিকৃত পণ্যের দামও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। জ্বালানি তেলের এই সংকটের কারণে ঠিক যেভাবে পরিবহন খাতে ব্যয় বেড়েছে, তাতে নিত্যপণ্যের বাজারে এর প্রভাব পড়তে পারে, এমনটাই শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ইরফানুল হক, এটিএন বাংলা, চট্টগ্রাম। দর্শক, রাজধানীর ফিলিং স্টেশন ঘুরে ফিরে তথ্য সংগ্রহ করছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মুশফিক, আজ পাম্পে অবস্থানরত গ্রাহকদের অবস্থা কেমন দেখছেন? এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর আসাদ গেট পেট্রোল পাম্পে। দেখতে পাচ্ছেন পাম্পটা কিন্তু আপাতত তেল বিক্রির যে কার্যক্রম সেটা কিন্তু বন্ধ রয়েছে। কারণ আমরা জেনেছি যতটুকু তাদের কাছ থেকে যে সারা রাত ব্যাপী এই পাম্পটা খোলা ছিল, তেল বিক্রির কার্যক্রম চলেছে, কিন্তু সকাল 8টা সাড়ে 8টা নাগাদ কিন্তু এখানে কিন্তু তেল শেষ হয়ে যায়। এর ফলে যেটা হয়েছে, যারা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েছিলেন তাদের ভোগান্তি বেড়েছে। অনেকেই আছে যে মোটরসাইকেল নিয়ে দেখতে পাচ্ছেন যে একদম নজলের কাছে চলে এসে কিন্তু তেল পায়নি। তাদের হতাশা কিন্তু আসলে চোখে পড়ার মতন। এবং আমরা যতটুকু জেনেছি যে এই পাম্পটিতে আসলে ফুয়েল পাস সেটা কিন্তু কার্যকর রয়েছে। যাদের ফুয়েল পাস রয়েছে তারা কিন্তু 10 লিটার করে তেল পাচ্ছেন, আর যাদের ফুয়েল পাস নেই তারা কিন্তু 5 লিটার করে তেল পাচ্ছেন। আমরা একটু কথা বলবো এখানে তেল নিতে দাঁড়ানো কিছু গ্রাহকদের সাথে। তাদের আসলে তারা কতক্ষণ অপেক্ষা করছে একটু জানবো। আপনি কতক্ষণ অপেক্ষা করছেন আর আপনি কি করেন? আমি মূলত রাইড শেয়ার করি। আমি ভোর 4টার থেকে সিরিয়াল দিছি। এখন পাম্পের কাছে আসার সাথে সাথে বলতেছে তেল নাই, আর দিবে 12:30 1টার দিকে। আর এই পর্যন্ত আমরা সকালে সেই ভোর 4টার থেকে এই পর্যন্ত না খেয়ে আসি। আর তাহলে আমরা রাইড শেয়ার করি তারা আমাদের বউ ছেলে মেয়ে নিয়ে তাদের কিভাবে সংসার চলবে বলেন? এর সমস্যার সমাধান করতে পারে সরকার। যত দ্রুত সম্ভব সরকারের কাছে আকুল আবেদন যে এই সমস্যাটা তাড়াতাড়ি সমাধান করতে চাই আমরা দেখতে চাচ্ছি সবাই। যেমনটা তিনি বলছিলেন, এরকম কিন্তু আসলে অনেক ঘটনাই তৈরি হচ্ছে পেট্রোল পাম্পের লাইনগুলোতে। আমি একটু দেখাতে চাই, এখানে দেখতে পাচ্ছেন যে লাইন কিন্তু কম না, লাইন অনেক দীর্ঘ লাইন। যারা মোটরসাইকেল আরোহী আছেন তারা অনেকেই ভোর রাত থেকে এখানে দাঁড়িয়ে আছেন, আর অনেক প্রাইভেট কার চালক আছেন তারা কিন্তু অপেক্ষা করছেন রাত 10টা বা 9টা এত সময় যাবত। এরপরও যখন আসলে পাম্পের কাছাকাছি এসে তেল শেষ হয়ে যায়, এটা শোনার পর কিন্তু তাদের মধ্যে অনেকটা হতাশা কাজ করছে। আর পাম্প সংশ্লিষ্ট যারা আছেন তারা যেটা বলেছেন যে তেল লাগাতার বিক্রি করতে হচ্ছে তাদের, এবং উল্টা পাশে যে পাম্পটা রয়েছে সেটা আসলে শুধুমাত্র রাতে বিক্রি কার্যক্রম চালু থাকার কারণে এই পাম্পটাতে চাপ বেশি পড়ে। ডিপো থেকে গাড়ি আসছে, তারা আশা করছেন হয়তো বা 10:30 কি 11টা নাগাদ বা 12টার মধ্যেই তেল বিক্রির যে কার্যক্রম সেটা পুনরায় তারা চালু করতে পারবেন। এই ছিল এখনকার মতো আমার কাছে সবশেষ খবর। মুশফিক, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন।
কৃষক কার্ডকে জামানত হিসেবে বিবেচনা করে ব্যাংক সহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে ঋণ দিলে অসচ্ছল কৃষকরা ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে করেন কৃষিবিদরা। তাদের মতে দেশের প্রেক্ষাপটে কৃষির আধুনিকায়ন ছাড়া শিল্প বিপ্লব সম্ভব নয়। তবে কৃষকদের নিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনা সফল হলে দীর্ঘদিনের বিড়ম্বনার অবসান হবে বলে অভিমত কৃষিবিদদের। মিজান শাহজাহানের রিপোর্ট। পর্যায়ক্রমে 2,75,00,000 কৃষকের কাছে পৌঁছানো হবে কৃষক কার্ড। পহেলা বৈশাখে টাঙ্গাইলে এর আনুষ্ঠানিক সূচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পর্যায়ক্রমিকভাবে ইনশাআল্লাহ সরকারের এই উদ্যোগকে সফল করতে হলে বেশ কিছু ক্ষেত্রে সংস্কার করতে হবে বলে জানান কৃষিবিদরা। তারা বলেন, কৃষকদের বড় একটি অংশের নিজস্ব জমি নেই, তারা বর্গা চাষি, ফলে জমির বিপরীতে ঋণ তুলতে পারেন না। সেক্ষেত্রে কৃষক কার্ড হতে পারে জমির বিকল্প জামানত। যে কৃষক কার্ডের মাধ্যমে আমরা ঋণের নিশ্চয়তা প্রদান করতে পারি, কারণ অনেক কৃষকের কিন্তু জমি থাকে না, তখন জমি বন্ধক দিতে পারে না। আবার যার কৃষকের জমি আছে তার বন্ধক দেওয়া অনেকটা সমস্যা। এই ক্ষেত্রে একটা কৃষক কার্ডই জামানত হিসেবে এটা ব্যবহার করা যায়। কৃষি ঋণের সঙ্গে সঙ্গে কিন্তু বীমা জড়িত, এবং বীমা যারা করে কৃষকের জন্য সেখানেও তো কিন্তু কৃষক কার্ডটা খুবই প্রয়োজন হতে পারে। আর সবচেয়ে বড় বিষয় হলো যে আমরা অনেক সময় নগদ সহায়তা দিয়ে থাকি, এবং নগদ সহায়তার জন্য কৃষক কার্ডটা খুবই দরকার। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রঞ্জন রায় বলেন, যাদের জমি কম কিংবা অন্যের জমি আবাদ করেন তাদের অগ্রাধিকার দিতে হবে কৃষক কার্ডে। যারা প্রকৃত কৃষক, যার জমি কম, যারা স্মল ফার্মার, মার্জিনাল ফার্মার, তারা কিন্তু এই কার্ডটা পাবে। যাদের অনেক জমি আছে তার যদি ওই জিও ট্যাগিংয়ে সে কিন্তু এটাতে এর বাইরে চলে যাবে। তো সেই জায়গাটায় জিও ট্যাগিংটা নিয়ে আমাদের কিন্তু দুর্বলতা আছে, সেটাও কিন্তু এখানে শক্তভাবে যেন ইন্টিগ্রেট করা হয়, নতুবা কিন্তু কার্ড নিয়ে জালিয়াতি হতে পারে। তৃণমূলের কৃষকদের লাভের বড় অংশ চলে যায় মধ্যস্বত্বভোগীদের পকেটে। একথা জানিয়ে কৃষিবিদরা বলেন, কৃষক কার্ডের মাধ্যমে পাইকারি বাজারের সাথে সরাসরি সমন্বয় করতে পারবেন তারা, ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের অবসান হবে। এই কার্ড দেওয়ার ফলে কৃষকরা যেমন মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য থেকে বিরত থাকবে, তারা রেহাই পাবে। কৃষি উৎপাদনের জন্য কৃষি উপকরণ, বীজ, সার, কীটনাশক, সেচ সুবিধা, মোবাইলের ট্রেনিং, আগাম আপনার আবহাওয়া সম্পর্কে জানতে পারবে, এবং সমবায় ভিত্তিতে কৃষি ব্যবস্থাপনায় যা যা প্রয়োজন ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে এই কার্ডের আওতায় অগ্রাধিকার পেয়ে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য থেকে কৃষকরা সরাসরি রাষ্ট্রের সেবা পাবে, নিশ্চিত হবে। জমিদারি আমল, মহাজনের সুদের জালে যুগে যুগে বন্দী ছিল কৃষকরা। এবার সেই রক্তচোষাদের বন্দিদশা থেকে মুক্ত হয়ে আত্মনির্ভরশীল স্মার্ট কৃষক হতে চায় দেশের কর্মমুখী পেশার এসব মানুষ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের তেহরান সফরে ইরানের সঙ্গে একটি চুক্তি হওয়ার বিষয়ে আশাবাদ প্রকাশ করেছে হোয়াইট হাউস। তাসনিম নিউজ এজেন্সি বলছে, মুনির মধ্যস্থতাকারীর ভূমিকায় যুক্তরাষ্ট্রের বার্তা ইরানি কর্তৃপক্ষের হাতে পৌঁছে দিয়েছেন। অন্যদিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাক সেনাপ্রধানের সাথে আলোচনার পর জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধতার দেশ। ওদিকে লেবাননের সাথে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলি মন্ত্রিসভায় আলোচনা হয়েছে বলে সূত্রের বরাতে জানিয়েছে CNN। এদিকে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধবন্ধের আশায় এশিয়ার পাশাপাশি পশ্চিমা পুঁজিবাজারেও বড় উত্থান দেখা যাচ্ছে। আরও জানাচ্ছেন আদিব মোহাম্মদ। জীবনভর পুরোদস্তুর বহেমিয়ান ও উচ্ছৃঙ্খল জীবনযাপন করেছেন ব্যবসায়ী থেকে আমেরিকার ক্ষমতার শীর্ষে আরোহণ করা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত কয়েকদিন যীশুখ্রিস্টের অবতারের আদলে একের পর এক কৃত্রিম বুদ্ধিমত্তার ছবি পোস্ট করে যাচ্ছেন তিনি। নিজেকে বেশ ধার্মিক হিসাবে প্রকাশ করার তার এই প্রবণতা রাজনীতিতে প্রবেশের পর থেকেই। তবে সাম্প্রতিক সময়ে যিশুর আশীর্বাদ তার বড় প্রয়োজন, এটা বেশ পরিষ্কার। বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হয়েও ইরানকে কোনোভাবেই কাবু করতে না পারাটা তার জন্য অসহনীয় হয়ে উঠেছে। তাই তো মিত্রদেশ পাকিস্তানের শরণাপন্ন হয়েছেন বলে ফাইন্যান্সিয়াল টাইমস দাবি করেছে। আর বুধবার তার বার্তা নিয়ে তেহরানে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। এই সফরকে ঘিরে ইরানের সঙ্গে একটি চুক্তি হওয়ার বিষয়ে আশাবাদ প্রকাশ করেছে হোয়াইট হাউস। তাসনিম নিউজ এজেন্সি বলছে, মুনির মধ্যস্থতাকারীর ভূমিকায় যুক্তরাষ্ট্রের বার্তা
ইরানি কর্তৃপক্ষের হাতে পৌঁছে দিয়েছেন। অন্যদিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাক সেনাপ্রধানের সাথে আলোচনার পর জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ তার দেশ। ওদিকে লেবাননের সাথে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলি মন্ত্রিসভায় আলোচনা হয়েছে বলে সূত্রের বরাতে জানিয়েছে CNN। এদিকে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ বন্ধের আশায় এশিয়ার পাশাপাশি পশ্চিমা পুঁজিবাজারেও বড় উত্থান দেখা গেছে। অন্যদিকে CBS ইউগভের জরিপ বলছে, আমেরিকার অধিকাংশ মানুষ মনে করে ইরান যুদ্ধে সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদিব মোহাম্মদ, ATN বাংলা। কুমিল্লার দাউদকান্দিতে বিল ঝিলে মাছ চাষ করে সাফল্য পেয়েছেন উদ্যোক্তারা। 115টি মৎস্য প্রকল্পে প্রতি বছর উৎপাদিত হচ্ছে 2,500 কোটি টাকার মাছ। চাষিরা জানান, সহজ শর্তে ঋণ পেলে মাছ উৎপাদন দ্বিগুণ করা সম্ভব। পাশাপাশি হিমাগার সুবিধা নিশ্চিতে বিদেশেও এসব মাছ রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। কুমিল্লা প্রতিনিধি খায়রুল্লাহ হাসান মানিকের রিপোর্ট, আর জানাচ্ছেন মিজান শাহজাহান। কুমিল্লার দাউদকান্দিতে ফসলি জমিতে বর্ষা মৌসুমে মাছ ও শুকনো মৌসুমে ধান চাষ করা হয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ইলিয়টগঞ্জ, আদমপুর, পুটিয়া, বাসরা, রায়পুর, সিঙ্গুলা, লক্ষ্মীপুর ও সুহিলপুর সহ বিভিন্ন গ্রামে গড়ে উঠেছে 115টি মৎস্য প্রকল্প। এখানে উৎপাদিত হচ্ছে রুই, কাতলা, মৃগেল, সিলভার কাপ, সরপুটি, তেলাপিয়া সহ বিভিন্ন জাতের রঙিন মাছ। আমরা বাজার থেকে কিনি, আসলে এরকম ঠিক তরতাজা মাছটা আমরা দেখি, দেখা যায় অক্সিজেন দিয়ে মাছ নিয়ে যায়, সেটা কৃত্রিমতা আছে, কিন্তু এখানে অকৃত্রিম একটা ব্যাপার। সরকারের কাছে একটা আবেদন থাকবে যে আমাদের খাদ্য রেট গুলা যদি একটু কমিয়ে দেয়, তাহলে আমরা দেখা গেছে আরো উৎসাহিত হয়ে সামনের দিকে আমরা আরো প্রকল্প করতে পারবো। এক সময় জলাবদ্ধতায় এসব জমি বছরে 8 থেকে 9 মাস খালি পড়ে থাকত। 1986 সালে প্রথম প্লাবন ভূমিতে মৎস্য চাষ করেন উপজেলার ধানুয়াখোলা গ্রামের সুনীল কুমার রায়। তার দেখাদেখি অন্যরাও এগিয়ে আসেন। এতে এলাকায় বেকার যুবকরা স্বাবলম্বী হচ্ছেন। এখানে প্রায় 50,000 হেক্টর জমিতে উৎপাদিত হচ্ছে 2 লাখ মেট্রিক টন মাছ। আমাদের এখান থেকে আমরা বিভিন্ন জায়গায় মাছ সাপ্লাই দিতে পারি। অন্যান্য জায়গার মানুষও আমাদের দাউদকান্দি থানা মাছের সার গ্রহণ করতে পারে। পরিষ্কার পানিতে চাষ করা হয়, বড় বিশাল আকারের প্রজেক্ট, এবং আবার মানসম্মত ফিড এটা খাওয়াই আমরা মাছটা পালন করি। এই জন্য আমাদের মাছটা একটু চাহিদা বেশি এবং আবার স্বাদও বেশি। দাউদকান্দি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন চৌধুরী জানান, শিক্ষিত বেকার যুবকরা মাছ চাষে সম্পৃক্ত হচ্ছেন, এতে বেকারত্ব কমছে। মানে যে প্রোডাকশন হয় এখানে, মানে প্রোডাকশন এর চেয়ে বেশি হইতে পারে। এখানকার মানুষ তো মাছ চাষ করে স্বাবলম্বী, কারণ এখানে ম্যাক্সিমাম গুলো 12 মাসের প্রত্যেক 6 মাসের প্রজেক্ট পেশাই মাছ চাষ করা। দাউদকান্দিকে মডেল হিসেবে নিয়ে সারা দেশে এই প্রকল্পটি ছড়িয়ে দিতে পারলে দেশে মৎস্য উৎপাদন অনেকাংশে বাড়ানো সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার জন্য অর্থ যোগানের এক গোপন চক্র উন্মোচন করেছে দেশটির বিচার বিভাগ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিউ জার্সির 2 মার্কিন নাগরিক জেনজিং ওয়াং এবং কেজিয়া ওয়াংকে কারাদণ্ড দিয়েছে আদালত। পুলিশি তদন্তে জানা গেছে, তারা ভুয়া পরিচয় ব্যবহার করে বিদেশি প্রযুক্তি কর্মীদের যুক্তরাষ্ট্রের বড় বড় কোম্পানিতে চাকরি পেতে সহায়তা করত। ল্যাপটপ ফার্ম নামে একটি পদ্ধতির মাধ্যমে এসব কর্মীরা দূর থেকে কাজ করলেও নিজেদের যুক্তরাষ্ট্র ভিত্তিক হিসেবে পরিচয় দিত। এই প্রতারণার মাধ্যমে বিভিন্ন কোম্পানি থেকে বেতন গ্রহণের পাশাপাশি কিছু ক্ষেত্রে স্পর্শকাতর তথ্য সংগ্রহ করত বলেও অভিযোগ উঠেছে। প্রসিকিউটররা জানান, পুরো চক্রের মাধ্যমে প্রায় $50 লাখ উত্তর কোরিয়ায় পাঠানো হয়েছে। সাউথ এশিয়ান আর্টস এর আয়োজনে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো পহেলা বৈশাখ 1433। স্থানীয় সময় মঙ্গলবার জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় বৈশাখী গান, সম্মাননা প্রদান আর বিনামূল্যে পান্তা ইলিশ পরিবেশন করা হয়। বিপুল সংখ্যক প্রবাসীর অংশগ্রহণে অনুষ্ঠানের স্থল পরিণত হয় একখণ্ড বাংলাদেশে। স্থানীয় ও মূলধারার নেতৃবৃন্দ তাদের বক্তব্যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মেলা, সঙ্গীত, নৃত্য, কবিতা এবং বৈশাখী শোভাযাত্রার ঐতিহ্যের মেলবন্ধন প্রবাস প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার এক আহ্বান জানান।
রেজনা এলভিসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাহমুদুল হাসান ও হেলাল মিয়া। এছাড়াও বক্তব্য রাখেন নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের প্রতিনিধি জেসিকা গঞ্জালেস রোহাস, বিশিষ্ট ব্যবসায়ী শাহনেওয়াজ, অ্যাটর্নি মঈন চৌধুরী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ফাহাদ সোলাইমান, মোহাম্মদ লিটন সহ আরও অনেকে। নানা আয়োজনে যশোর আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে পালিত হয়েছে বাৎসরিক পিকনিক ও নববর্ষ। দিনভর নাচ, গান, পিঠাপুলি খাওয়া সহ আড্ডায় মেতেছিল দেশি বিদেশি শিক্ষার্থীরা। বর্ষবরণের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে সাংস্কৃতিক আদান প্রদান সহ উভয়ের মাঝে মেলবন্ধন তৈরি করেছে। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। বাংলা নববর্ষের সকাল থেকেই শহরতলির পুলের হাটে অবস্থিত আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ ক্যাম্পাস মুখরিত ছিল দেশি বিদেশি শিক্ষার্থীদের পদচারণায়। রং বেরঙের শাড়ি ও পোশাকে সেজেছিল শিক্ষার্থীরা। ছিল বৈশাখী মেলার আয়োজন, যেখানে বাহারি খাবারের স্টল সহ চুরি ফুলের দোকান ছিল। এবছর রোজা ও ভোটের কারণে বাৎসরিক পিকনিক ও পহেলা বৈশাখ নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা জানায় বেশ আনন্দ করেই দিনটি উপভোগ করেছেন তারা। পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির একটা তাৎপর্যপূর্ণ অধ্যায়। এই দিনে আমরা নতুনভাবে সবকিছু শুরু করি। প্রত্যেক বছরই আমরা বাইরে যাই, তো এবার আমাদের সুযোগ হয়ে ওঠেনি রোজা ঈদ সবকিছু মিলায়। তারপরেও এই এত হেক্টিক স্কেডিউলের মধ্যে এটা আমাদের জন্য খুবই একটা মানে রিল্যাক্সিং। यहाँ पे अलग अलग प्रोग्राम्स हो रहे हैं जिसमें सब स्टूडेंट्स पार्टिसिपेट कर रहे हैं। हर ईयर्स के स्टूडेंट है इसके अंदर। यहाँ के ये सब मुझे इंडिया में पता नहीं था, लेकिन इधर आने के बाद पता चला है। আমাদের কলকাতায় যেমন নববর্ষ সেলিব্রেট করা হয়, এখানেও সেলিব্রেট করা হচ্ছে। একটু আলাদা, বাট আমার খুব ভালো লাগছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা এবং রাফেল ড্র। আর তাতে উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার সঞ্জয় সাহার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার গোলাম মুক্তাদির। আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডাক্তার গিয়াসউদ্দিন, অধ্যাপক ডাক্তার হাসানুজ্জামান, অধ্যাপক ডাক্তার মারুফা আক্তার ও উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার সুস্মিতা নার্গিস। পড়াশোনা এবং পরীক্ষার এত চাপে থাকে, এই আনন্দ অনুষ্ঠানগুলি তাদেরকে অনেকটা চাপমুক্ত করে। আমরা ভবিষ্যতে এই প্রোগ্রামগুলোকে আরও বৃহৎ পরিসরে করার পরিকল্পনা করছি এবং এটাকে সপ্তাহব্যাপী করা যায় কিনা সেই পরিকল্পনা আমাদের রয়েছে। আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের এই আয়োজন কেবল একটি উৎসব নয়, বরং এটি ছিল নবীন ও প্রবীণের মিলন মেলাও। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার খেলার খবর। মহাকাব্যিক এক ম্যাচে রিয়াল মাদ্রিদের জালে এক হালি গোল দিল বায়ার্ন মিউনিখ। তাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছে গেল জার্মান জায়ান্টরা। 2 লেগ মিলিয়ে 6-4 গোলের জয় পায় হ্যারিকেনরা। আর কোয়ার্টার ফাইনাল থেকেই যাত্রা শেষ করল রেকর্ড 15 বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। অন্য ম্যাচে স্পোর্টিংয়ের সঙ্গে গোলশূন্য ড্র করলেও প্রথম লেগে এগিয়ে থাকায় 1-0 ব্যবধানে জিতে যায় ইংলিশ দল আর্সেনাল। পরাগ আরমানের রিপোর্ট। জয় নয়, নিজেদের মাঠ অ্যালিয়ান্স এরিনায় রিয়াল মাদ্রিদের সঙ্গে ড্র করলেও সেমিফাইনাল নিশ্চিত ছিল বায়ার্ন মিউনিখের। কিন্তু 3 বার পিছিয়ে থেকেও স্প্যানিশ জায়ান্টদের পরাজিত করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল এখন বায়ার্ন। খেলা শুরুর 35 সেকেন্ডে বায়ার্ন গোলকিপার ম্যানুয়েল নয়রের মারাত্মক ভুলে আর্দা গুলারের গোলে লিড নেয় রিয়াল মাদ্রিদ। তবে 6ষ্ঠ মিনিটে আলেকজান্ডার পাভলোভিচের কল্যাণে ম্যাচে ফেরে বায়ার্ন মিউনিখ। 29 মিনিটে আর্দা গুলারের চমৎকার এক ফ্রি কিকে আবারও এগিয়ে যায় সফরকারীরা। এই গোলের 9 মিনিট পরই হ্যারিকেন ম্যাজিকে ম্যাচে 2-2 সমতা ফেরায় বায়ার্ন। খেলার 42 মিনিটে রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে গোল করলে 3-2 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আলভারো আরবেলোয়ার দল। 2 লেগ মিলিয়ে 4-4 সমতা আসে ম্যাচে। দ্বিতীয়ার্ধে দুদলই প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ে। তবে 86 মিনিটে কামাভিঙ্গা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে 10 জনের দলে পরিণত হয় রিয়াল। তাতে ঘুরে যায় ম্যাচের মোড়। 89 মিনিটে লুইস দিয়াজ বায়ার্নের হয়ে তৃতীয় গোলটি করলে সুনিশ্চিত হয় তাদের জয়। ইনজুরি টাইমে মাইকেল অ্যালিস আরও এক গোল করলে 4-3 ব্যবধানে জয় পায় টমাস টুখেলের শিষ্যরা। এতে 6-4 ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালে পৌঁছে যায় বায়ার্ন মিউনিখ। ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।
এদিকে কোয়ার্টার ফাইনালের অন্য ম্যাচে আর্সেনাল কিংবা স্পোর্টিং কেউই কাউকে হারাতে পারেনি। গোলশূন্য অবস্থায় শেষ হয় খেলাটি। তবে প্রথম লেগে এগিয়ে থাকার সুবাদে 1-0 গোল করে শেষ 4-এর টিকিট পায় আর্সেনাল। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। জ্বালানি সংকটে উন্নয়ন সহযোগীদের কাছে $2 বিলিয়ন অর্থ সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী। টাইম ম্যাগাজিনে 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান। জ্বালানি সংকটে স্থবির দেশের পরিবহন খাত। চট্টগ্রাম সহ সারা দেশে ট্রাক ও কাভার্ড ভ্যানের ভাড়া বেড়েছে দ্বিগুণ। বাড়ছে নিত্যপণ্যের দাম, ভোগান্তিতে মানুষ। পাক সেনা প্রধানের তেহরান সফরে ইরানের সঙ্গে চুক্তিতে আশাবাদী হোয়াইট হাউস। যুদ্ধবন্ধের আশায় এশিয়ার পাশাপাশি পশ্চিমা পুঁজিবাজারেও বড় উত্থান। এবং রুদ্ধশ্বাস ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ। অন্য কোয়ার্টারে স্পোর্টিংয়ের সঙ্গে ড্র করেও শেষ 4-এ আর্সেনাল। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।